পার্টি অফিসে অফিসের সামনে যাদবপুরে লোকসভা নির্বাচন আসন্ন এবং সেই ভোট হবে আগামী 1 জুন। তখন আজকের একজন সৃজন ভট্টাচার্য তিনি যাদবপুরে সিপিএমের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে। আর সকাল থেকেই প্রকৃতি তার সৃষ্টিধারা বৃষ্টিধারাতে আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু একদিন আমরা দাঁড়িয়ে রয়েছি নির্বাচনের সামনে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের আমরা দেখেছি একটা মিছিল দেখেছি যে মিছিলটা অল্প সময়ের মধ্যে সৃজন ভট্টাচার্য এখানে আসবেন এবং তারপরে মিছিল এখান থেকে শুরু হবে পদযাত্রা এবং সেটি শেষ হবে আধপাড়া বাজারে। সঙ্গে পদযাত্রা শুরু হয়ে গেছে, মানুষও ভাব দিয়েছে পদযাত্রার সঙ্গে। একদিকে যেমন অন্যদিকে দিনে বৃষ্টিও হচ্ছে, দেখতেই পাচ্ছেন আসছে এবং অনেক মানুষের ভিড় হচ্ছে। আসলে একদম টেনশন হয়ে যাদবপুরের ক্যান্ডিডেট এবং মারা হয়েছে বৃষ্টিও শুরু হয়েছে। মুষলধারে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, সকাল থেকে বৃষ্টির মধ্যে প্রচার চলছে, কি হয়েছে কি টাটা, বিড়লা, মফদলাল, সিঙ্গানিয়া, হাজরিয়া, বাজরিয়া অর্থাৎ সমস্ত পরপরের সংস্থাকে তারা কিন্তু কেবল যাতে লাভ হয়ে যায়, আগামী 1 তাই এই লড়াই এবং তারই জন্যে সমস্ত প্রার্থীরা সিপিএম প্রার্থী আমি যেখান থেকে এবারে যাদবপুর কেন্দ্রীয় সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য হয়েছে এবং সিপিএমের তরফ থেকে একটি পথসভার আয়োজন করা হয়েছে। আজকে সকাল থেকে প্রকৃতি তার খেয়ালে মেতেছে, যখন বৃষ্টি হচ্ছে সে কেউ কিন্তু তার কাজ কামে বাড়িতে বসে নেই, প্রত্যেকেই কর্মের মধ্যে দিয়েই তাদের আজকে দিনটা যাচ্ছে। উনি গাড়ি করে এসেছিলেন, আপনাদেরকে সেই ভিডিও আমরা দেখেছি, কিন্তু উনি হট করে নেমে গেছেন এবং নেমে যাওয়ার পরে উনি কিন্তু যেতেই আসছেন এবং প্রতিটা মানুষের কাছ থেকে আশীর্বাদ চাইছেন
দেখতেই পাচ্ছে একটি বাচ্চা এগিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বন্ধুগণ, যাদবপুর লোকসভা কেন্দ্রের সৃজন ভট্টাচার্য কমরেড সৃজন ভট্টাচার্য এই জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও যে সমস্ত কর্মী সমর্থক আমাদের সহযোগিতা করছেন এই র্যালিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমরা তাদেরকে জানাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর পাখিও এগিয়ে যাচ্ছে আটমারা বাজারের দিকে। মানুষের সমাগম হয়েছে এই শোভাযাত্রায়, এই পদযাত্রায়, এই মিছিলে। ঠিক আছে চল। উপরে বলি ওইটা দাদা মানুষের
বৃদ্ধি হচ্ছে এবং যত সময় এগোচ্ছে সকালবেলাতে উঠে বৃষ্টি হচ্ছে এখনো তাই, কিন্তু তা সত্ত্বেও রাস্তার দুধারে মানুষ ভিড় করে আছে পার্টিকে দেখার জন্য। কারণ আসন্ন লোকসভা নির্বাচন আর মাত্র কিছুদিনের অপেক্ষা, 1 জুন। দেখলেই আমরা এই মুহূর্তে আছি কিষাণ চন্দ্রের কাছে। যাদবপুর বলছে, যাদবপুর বলছে, মদারহাট বলছে, ছাত্র যুব বেঁধে চল, ছাত্র যুব বেঁধে চল, এই মা বোনেরা বেঁধে চল, এই মা বোনেরা বেঁধে চল, এই ভোট ভোট সব ভোট, এই ভোট ভোট সব ভোট, এই ছাত্র যুব বেঁধে চল। জনসংযোগ যাত্রা আর কিছুক্ষণের মধ্যে আইনগলা পার্টি আমাদের সামনে আসবে। এই প্রতিকূল পরিস্থিতিকে মাথায় রেখে আমরা আমাদের জনসংযোগ যাত্রা সম্পন্ন করেছি। আর কিছুক্ষণের মধ্যে এই জনসংযোগ যাত্রায় রমেশ শীতল মঞ্চে উপস্থিত হবেন আমাদের সংশ্লিষ্ট পথসভা। এই পথসভায় এই সভায় শীতল ভট্টাচার্য সংক্ষিপ্তভাবে গভর্নমেন্টের এবং এলাকার মানুষের কাছে আবেদন করবে। সংক্ষিপ্তভাবে শীতল ভট্টাচার্য অভিনন্দন জানিয়ে বক্তব্য আওয়াজ পৌঁছচ্ছে। রুজি রুটির দাবিতে লড়তে নেমেছি, চাকরির জন্য লড়তে নেমেছি, জিনিসের দাম কমাতে লড়তে নেমেছি, কৃষকের ফসলের দাম, এই প্রশ্নগুলো যাতে সমাধান হয় এবং 100 দিনের কাজটা যাতে ফেরে। কোন সরকারি প্রকল্প আমরা বামপন্থীরা সুযোগ পেলে বন্ধ তো হবেই না, বরং বেশি বেশি চলবে, তার বন্দোবস্ত করতে লড়তে নেমেছি। মদারাটের মানুষ পঞ্চায়েত নির্বাচনে অভিজ্ঞতা ভালো না, কিন্তু লোকসভা ভোটে কেউ যদি সেটা করতে চায় তাহলে মানুষের প্রতিরোধ হবে। আমরা আমাদের পার্টি এইবারে অনেক বেশি প্রস্তুতি নিয়ে আছি। মানুষ তার নিজের ভোটটা নিজে দেবেন। আপনাদের অনুরোধ করবো রুজি রুটির কথার উপরে দাঁড়িয়ে ভোট দিন, ভোট করান। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। মিছিল করলেন কমিটির সদস্য কমরেড হিমামুল রাজ ভট্টাচার্য। কমরেড হিমামুল রাজ ভট্টাচার্য এই সভায় সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন। কি রোদে আমরা রাস্তায় হাঁটলাম আর আমরা অনুভব করলাম যে বারুইপুরের মাদারহাট অঞ্চলের মানুষ কি চাইছে। পরিষ্কার মানুষ চাইছে
মানুষের যন্ত্রণার দাবি নিয়ে যাতে সংসদের অভ্যন্তরে সৃজন বলতে পারে, অধিকার হক আদায় করে নিতে পারে, তার জন্য এখানকার মানুষ সৃজনকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আমরা নিশ্চিত এই যাদবপুর লোকসভা কেন্দ্রে সৃজন ভট্টাচার্য 4 তারিখে যখন রেজাল্ট বেরোবে জয়যুক্ত হবে মানুষের ভোটে। এর আগে আমরা তিনজন হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাংসদকে দেখেছি। কেউ জানেন, কেউ বলতে পারবেন এই এলাকার যারা আমাদের কথা শুনছেন, যারা তৃণমূল কংগ্রেস করেন, তাদেরকেও বলছি, আপনারা কেউ বলতে পারবেন, আপনারা কেউ জানেন যে মিমি চক্রবর্তী গত লোকসভা ভোটে জিতেছিল, তার অফিসটা কোথায় ছিল? এখানকার মানুষ তারা হচ্ছে নিজের সাংসদের সঙ্গে দেখা করতে চাইলে কোথায় যেতে হবে সেটা পর্যন্ত হচ্ছে জানতো না। সাধারণ মানুষের কথা ছেড়ে দিন, যারা তৃণমূল কংগ্রেসটা করে তারা হচ্ছে কোনোদিনও এখানকার সংসদের সংস্পর্শে আসতে পারেনি। কিন্তু এমন অনেক কাজ আছে মানুষের যেগুলো সংসদ ছাড়া করা যায় না। আপনারা কেউ বলতে পারবেন শেষ যে তিনজন তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিল তাদের যে হচ্ছে তহবিলের টাকা, সেই টাকা এই যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষদের জন্য কোন কোন খাতে ব্যয় করা হয়েছে না কেউ বলতে পারবেন না। এই যে শেষ যিনি সাংসদ ছিলেন, তাই আমি আপনাদেরকে বলবো, সৃজন বলেছে যে সরকারের যে সমস্ত মানুষের প্রয়োজনে প্রকল্প রয়েছে, বামপন্থীরা সে সমস্ত প্রকল্পের বিরুদ্ধে কোনো লড়াই করছে না, ভোটে লড়ছে না। তাদের অভিজ্ঞতা হয়েছে 15টা বছর ধরে এই লোকসভা কেন্দ্রের অভ্যন্তরে আপনারা হচ্ছে রাজ্য সরকারেও তৃণমূলকে দিচ্ছেন। আজকে যে প্রার্থী তালিকা বেরিয়েছে আপনারা দেখেছেন, যারা একসময় বিজেপি করতো তারা হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এমন একজন প্রার্থী হয়েছে যে ভোট ঘোষণা হওয়ার পরে বিজেপির বিধায়ক ছেড়ে এসে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে। আর তৃণমূল কংগ্রেসের যে হচ্ছে প্রার্থী তালিকা সেখানে এমন অনেকে রয়েছে যারা হচ্ছে বিজেপি করত। আসলে তৃণমূল কংগ্রেস আর বিজেপি তারা একে অপরের বিরুদ্ধে আপনার কংগ্রেস সভাপতি উপস্থিত এই সভা এবং গত 2 ঘন্টা ধরে এই জনসংযোগ যাত্রা আমাদের লড়াইয়ের সাথী কমরেড, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া তা সত্ত্বেও সবাই পায়ে পা মিলিয়ে এই লড়াইয়ের ময়দানে উপস্থিত প্রত্যেককে জানাই লাল সালাম এবং সংগ্রামী অভিনন্দন। আপনারা দেখছেন বেশ কয়েকদিন যাবৎ উমর আবহাওয়া, বেশ কয়েকদিন যাবৎ এত উষ্ণায়ন, এত গরম, মানুষ কষ্টের মধ্যে ছিল। হঠাৎ করে কালবৈশাখী নামলো, নিম্নচাপ, কিছু অসুবিধা হচ্ছে হয়তো, কিন্তু ব্যাপক অংশের মানুষের একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। ঠিক তেমন ভাবে আপনারা দেখেছেন মুর্শিদাবাদে বিগত ভোটের দিন সেলিমের ভোট দেখানো হয়েছিল। সেই মুর্শিদাবাদের ভোট শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গের মধ্যে আরো একটা ঝড় বইছে, যার নাম লাল ঝড়। আগামী 1 তারিখ যাদবপুর লোকসভায় বারুইপুরের মধ্যে মদারাত অঞ্চলে লাল ঝড় বইবে এবং 4 তারিখে গোটা যাদবপুর লোকসভায় লালে লাল হয়ে যাবে। গোটা যাদবপুর লোকসভায় বিধান নির্বাচিত হবে। আপনারা ভাবছেন কেন নির্বাচিত করবেন সৃজনকে? দেখুন, আমরা জানি তৃণমূল বিজেপি আসছে, তৃণমূল কংগ্রেস তারা কি বলছে তাদের কেন নির্বাচিত করবে? ভোট হোক, সংসদে যাবে কি বলবে? যাতে ঠিকঠাক ভাবে ভোট হয়। আজকে তৃণমূলের পরিস্থিতি তৃণমূল চাই না, যদি মনে করে তৃণমূল জেলে আছে বেলে আছে আর যা গেল বলে আর বিজেপি দরজায় চলে গেল। সরকার বাস করছে। যিনি আমাদের এখন যাদবপুর লোকসভার প্রার্থী হয়েছেন এরাই কিন্তু তা জিতে গেছে। এরপরে কি হলো সে সিদ্ধান্তে সহযোগিতা করবে, এবার আপনারা একটু ভেবে নেবেন। আমরা প্রকাশ্য বলতে চাইছি না, নিজেরা নিজেদের অধিকার বুঝে নেবে। ভাবতে পারেন রাজনীতি হচ্ছে, যদি প্রশাসন এই রাজনীতিটা কোথায় নামিয়ে নিয়ে এসছে গোটা পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে। নিজের নিরাপত্তা, ধর্মের নামে, জাতের নামে, বন্ধের নামে রাজনীতি হচ্ছে। ভোটাধিকার প্রয়োগ এই যাদবপুর লোকসভা, কিন্তু হচ্ছে যাদবপুর লোকসভায় কংগ্রেস ভোটারজি ছিলেন। এই যে যে লোকসভা নির্বাচনে 61 জন সাংসদ ভিন্ন হওয়ার সময় বলছিল, 61 জন সাংসদ যখন দিল্লিতে ছিল আমরা তখন বলেছিলাম মন্ত্রিত্ব নিইনি আমরা, আমাদের লালবাতির গাড়ি দরকার হয়নি, কিন্তু আমরা বলেছিলাম জনগণের জন্য 1, 2, 3, 4, 5 করে কয়েকটা নীতি প্রণয়ন করতে হবে কেন্দ্রের সরকারকে। তাই তো সেই সময় চালু হয়েছিল 100 দিনের কাজ, মিড ডে মিল প্রকল্প।
অরণ্যের অধিকার আইন, খাদ্য সুরক্ষা বিল, আজকে ভালো ভালো কথা বলছে তৃণমূল বিজেপি এসে কে বলছে চাল 2 টাকা দিচ্ছে, চাল ফ্রি দিচ্ছে, কারণ দানা চাল দিচ্ছে না। বামপন্থীরা 2004 সালে 61 জন সংসদ নিয়ে গিয়েছিল, চাল ঝান্ডা শক্তিশালী হয়েছিল, সেই সময় মানুষের খাদ্য সুরক্ষিত হয়েছিল। আজকে দল করছে 12 বছর ধরে লাল ঝান্ডার চক্ষুটা দুর্বল হয়েছে। আপনারা দেখেছেন লাল ঝান্ডা যখন দুর্বল হয়েছে, আপনার অধিকার দুর্বল হয়েছে। কানের মধ্যে 100 দিনের কাজ গত 2004 সালের পর থেকে শুরু হয়েছিল, 100 দিনের কাজ কখনো বন্ধ হয়নি। আজকে তৃণমূল চুরি করে 100 দিনের কাজ বন্ধ করে দিল। আর এই বিজেপি বড় বড় কথা বলছে, যারা নাকি এখানে বড় বড় নরেন্দ্র মোদী একদিন আছে, একদিন অমিত শাহ আছে, বলছে প্রতিবারে ভোটের সময় আছে, আর বলে তারা নাকি ভাইপো আর দিদিকে ছেলে ভোটের প্রতিবারে আছে। কিন্তু 2014 এসে বলেছিল সারদা কোনো তদন্ত হবে, সারদা নারদা ঘুমিয়ে পড়লো। এখন এসে বলছে আবার তদন্ত হবে, মানে এই জন্য তৃণমূল বিজেপি আবার যেতে এই যে স্কুল দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, রেশন দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, সব দুর্নীতিগুলো আবার একদম ঠিক করে চলে যাবে। এটা আপনাদের বিবেচনা করতে হবে। এই লাল ঝান্ডাকে আবার শক্তিশালী করতে হবে। এই যে 100 দিনের কাজের কথা বলছিলাম, তৃণমূল চুরি করলো, হিসাব ছিল না, অথচ কেন্দ্রের বিজেপি সরকার আমরা বললাম বিজেপি সরকারকে যে চোরদের ধরো, জেলে ধরো, তারা চোরদের ধরলো না, জেলে ধরলো না, অথচ সাধারণ মানুষ রোদে জলে পুড়ে যারা 100 দিনের কাজ করলো, তাদের মজুরি আটকে দিল। আসলে তৃণমূল বিজেপি ভারতবর্ষের সাধারণ মেহনতি মানুষের শত্রু, খেতে খাওয়া মানুষের শত্রু। তাই তো ইলেকট্রাল বন্ডের নাম করে হাজার হাজার কোটি টাকা কামিয়ে যে ওষুধের দাম ছিল 40 টাকা, সেই ওষুধের দাম বিক্রি করছে 140 টাকায়। যে দুধের বাচ্চা দুধের দাম ছিল 200-250 টাকা, 5 বছর আগে দুধের দাম হয়ে গেছে 800 টাকা। সাধারণ মানুষকে তৃণমূল বিজেপি লুট করছে। আজকে আমরা এই ঠান্ডা লাগিয়ে মিটিং করছি 10 টাকা 20 টাকা আপনাদের থেকে টাকা নিয়ে। তাই আপনার কাছে দায়বদ্ধ, আমরা জিতলে সংসদে গিয়ে আপনার খাদ্যের সুরক্ষা দাবি নিয়ে, আপনার বাড়ির বাচ্চার শিক্ষার জন্য, আপনার সন্তানের কাজের দাবির জন্য আমরা সংসদে গিয়ে লড়াই করেছিলাম। মোর্চার তৃণমূল বিজেপি কিন্তু সংসদে গিয়ে লড়াই করে আদানি আম্বানিদের জন্য। তাই সিদ্ধান্ত আপনার নিতে হবে যে মেহনতি মানুষের স্বার্থে সংসদে বলিষ্ঠ কণ্ঠ পাঠানোর জন্য সৃজন ভট্টাচার্যকে নির্বাচিত করবেন। তিনি আমরা তাই নিয়েছি 11 সালে। মানুষের উপর বিশ্বাস আমরা হারাই না, মানুষকে বিশ্বাস করি। মানুষ যদি মনে করে আমাদের নিয়ে আসবে আনবে, কিন্তু আপনারা এই রাজনীতি করবেন না। এই রাজনীতি আমরা পছন্দ করি না, আমরা এই রাজনীতি চাই না। ভারতবর্ষ পশ্চিমবাংলা শান্তির রাজনীতি, উন্নয়নের রাজনীতি করতে চাই। তাই আগামী 1 তারিখ আসুন সবাই মিলে দলবদ্ধভাবে পঞ্চায়েত ভোট না এলাকা খবর দলবদ্ধভাবে এবং আমাদের অভিভাবকবৃন্দ তারা সবাই বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে সৃজনকে অভিনন্দিত করেছে। তারা বলেছে জিতে আসতে হবে, নিজেদের অভিজ্ঞতা নিরিখে তারা মনে করেছে এই নির্বাচন শুধুমাত্র একটা নির্বাচন নয়, এই নির্বাচন আগামী দিন ভারতবর্ষে এক থাকবে কি থাকবে না, ভারতবর্ষের সংবিধানটা থাকবে কি থাকবে না, তার প্রশ্নের সম্মুখীন হয়েছে বিজেপি সরকার। তারা বিভিন্ন মন্ত্রীরা বলা শুরু করেছিল যে সংবিধানটা নাকি তারা বদলে দেবে। মানুষের অর্জিত অধিকার, সংবিধান দেওয়া যে অধিকারগুলো সেগুলোকে খড়ভাবে শেষ করে দেবে। বিজেপি গভর্নমেন্ট আসার পর থেকে আমরা লক্ষ্য করলাম এই 6 বছরের মধ্যে রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থাগুলো তারা জলের দরে বিক্রি করে দিয়েছে। শুধু তাই না, এখনো পর্যন্ত যত লাভজনক শিল্প সংস্থা আছে নয় আদানি আম্বানিদের কাছ থেকে তুলে ধরছে। যত ইলেকট্রিক কেমিক্যাল আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছে, যে ঠিক এই দিন যে বিলের মাধ্যমে আদানির কাছ থেকে তারা সমস্ত কিছু তুলে নিচ্ছে, কয়লা খনিগুলো তারা বেঁচে নিচ্ছে। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমাদের দেশ এসে দাঁড়িয়েছে। আর বিজেপি আর রাজ্যের তৃণমূল বাইনারি করছে, তারা মনে করছে একে অপরের পরিপূরক। এর অপরকে গালাগালি দিচ্ছে, অপরকে গালে আসলে হচ্ছে, এদের মধ্যে একটা সেটিং চলছে। 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস যা যা দুর্নীতি করেছে, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে থেকে শুরু করে যে কোনো নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূল কংগ্রেস সিদ্ধ হস্ত এবং এই কাজে তারা বিজেপির সহায়তা পাচ্ছে। একটা সেটিং চলছে, বাড়ি চুরি, গরু চুরি থেকে শুরু করে সমস্ত চুরিতে হাত পাকিয়ে ফেলেছে। আপাত মাত্রক একটা দুর্নীতিগ্রস্ত দল। এই দলটা এমন কেউ নেই দলটা সমালোচনা করতে পারে। একদম মাথা থেকে পা পর্যন্ত সকলেই দুর্নীতির আবদ্ধে নিবদ্ধ হয়ে আছে।
এই কারণে মমতা ব্যানার্জি তার দলীয় সভায় বলেছিল একা কেউ হবে ৭৫ দলকে ২৫ ভাগ তুমি নাও। এই ফর্মুলায় চলছে তৃণমূল দলটা। সুপ্রিমো যখন ঘোষণা করেছে তখন আর অসুবিধা কি আছে? সেই কারণে তৃণমূল দল ৭৫-২৫ ভাগে চলছে আর মানুষের দুর্দশার দিকে তারা ঠেলে দিচ্ছে। শুধু তাই না, আমরা লক্ষ্য করছি যে গত লোকসভা নির্বাচনে যিনি প্রার্থী ছিলেন মিমি চক্রবর্তী হেমস্টার, এবং তিনি ৫ বছর থাকলেন এবং তার আগেও দুজন সাংসদ ছিল, সুগত বসু এবং কবির সুমন, তারাও ছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের জয়ী প্রার্থী। এই তিনটি ১৫ বছর ধরে তারা ডেভেলপমেন্ট আসপেক্টে এক একজন সাংসদ ৫ কোটি টাকা করে দিয়েছে। ১৫ কোটি টাকা যে ডেভেলপমেন্ট করা ছিল সেই ডেভেলপমেন্ট চোখে দেখা যায়নি। মিমি চক্রবর্তীর ওপর তাদের দল ভরসা রাখতে পারি। আগামী দিন আজকে যাকে প্রার্থী করছেন তিনিও সিরিয়াল করেন, সুতরাং তার উপরে ভরসা। দল কিভাবে করছে জানি না, তবে আমরা যতটুকু জানি পয়সা দিয়ে এই দলটা তাদের প্রার্থী নির্বাচন করে। সুতরাং যে দল প্রার্থী পয়সার বিনিময়ে ক্যান্ডিডেট হয় তার প্রথম চেষ্টা থাকবে সেই পয়সাটা উসুল করে নেওয়া। সেই কারণে তারা ডেভেলপমেন্ট, মানুষের উন্নয়ন কি হলো সেই দিকে তারা ভরসা করে না, সেই দিকে তাদের চিন্তা ভাবনা নেই। নিজেদের আখের গুছানোর জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে আর দলটা সেইভাবেই চলছে। সুতরাং এই দুই দল তারা একটা সেটিং করে চলছে। RSS রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা পশ্চিমবঙ্গে নতুন করে সংগঠন করতে চাইছে। ৫,০০০-এর বেশি তারা ইউনিট তৈরি করেছে। মমতা ব্যানার্জির ধরনের তারা বিভিন্ন জায়গায় সংগঠন করে তুলছে। সেই কারণে RSS এর প্রধান মোহন ভাগবত বলেছিল মমতা ব্যানার্জিকে মা দুর্গার সম, আর মমতা ব্যানার্জি বলেছিল আপনাদের মতো দেশপ্রেমী শক্তি ভূভারতে আর নেই। কাজে এই সেটিং এর মধ্যে দিয়ে আমাদের রাজনীতিকে কলুষিত করার চেষ্টা করছে। কিছুদিন আগে আপনারা দেখলেন, শুনেছেন ২৬,০০০ শিক্ষক তাদের চাকরি বাতিল হয়ে গেল। আবার কিছুদিনের মধ্যে মানুষের পয়সা নিয়ে স্টে করার জন্য সুপ্রিম কোর্টে ছুটে গেছে মমতা ব্যানার্জি। সাধারণ মানুষের কোন রকম তাদের যা অসুবিধা তার দিকে তার কোনো খেয়াল নেই। পাবলিক মানি খরচা করে, মানুষের টাকা খরচা করে মানুষকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। ২৬,০০০ শিক্ষক নিয়োগ হয়েছে, মমতা ব্যানার্জি তার দায় অস্বীকার করতে পারেন না। তৃণমূল কংগ্রেস, তৃণমূলের সরকার তাদের দায় অস্বীকার করতে পারেন না। এক একটা মন্ত্রী মানুষের কাছে টাকা দিয়ে বেকার যুবক যুবতীদের কাছ থেকে টাকা নিয়ে টাকার পাহাড় তৈরি করেছে। বাড়ির মধ্যে টাকা, এই টাকার পাহাড় তৈরি করতে এমন জায়গায় নিয়ে চলে গেছে, কোটি কোটি টাকা তারা জমাচ্ছে আর মানুষকে দুর্দশার মধ্যে ফেলে দিচ্ছে। পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল। এই দুর্বিষহ অবস্থার মধ্যে যারা দায়ী তাদেরকে কখনো ক্ষমা করা যায় না। ২০১১ সালের পর থেকে নতুন কোন শিল্প কলকারখানা হয়নি, নতুন কোন রকম কোন উদ্বোধন মমতা ব্যানার্জি করেনি। অথচ মমতা ব্যানার্জিতে তার একমাত্র ডায়লগ হচ্ছে প্রকল্পকে সামনে নিয়ে আসা। কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেটাও তাদের নামে চালিয়ে দিচ্ছে ভিন্ন নামে, আর নিজেদের প্রকল্প করছে এমন একটা ভাব করছে যেন তাদের দলীয় টাকায় চলছে। তারা হুঙ্কার দিয়ে বলছে যদি লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে যদি আপনারা বামপন্থীদের ভোট দেন। সরকারি প্রকল্প কখনো বন্ধ হয় না, বামপন্থীরা কখনো সরকারি প্রকল্প বন্ধ করতে দেবে না। কেরলের বামপন্থী সরকার চলছে, সেখানে প্রকল্প চালু আছে। পশ্চিমবঙ্গে ৫০০,০০০ টাকা দিল, কেরলের থেকে অনেক বেশি টাকা দেওয়া অন্য অন্ধ্রপ্রদেশ সব বিভিন্ন রাজ্যে এই প্রকল্পগুলো চালু আছে।